দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় আমরা দিয়েছি পরিবর্তনের প্রত্যাশা বনাম বাস্তবতা। বাস্তবতা যদি বলি, আজকে যদি আলোচনার বিষয়গুলো বলি, মুরাদনগরের ঘটনায় সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাচ্ছে। এটা নিয়ে কত ধরনের রাজনীতিতেও কিন্তু এটি প্রভাব ফেলছে, রাজনীতিবিদরাও দেখি এটি নিয়ে একে অন্যকে দোষারোপ করছে না। একদম আগের মতো আমরা এই ধরনের ঘটনা ঘটলে যা দেখতাম সেরকম হচ্ছে। এনবিআর নিয়ে সারাদিন আজকে প্রচণ্ড উত্তপ্ত অবস্থা ছিল এবং রাতের বেলা হঠাৎ শোনা গেল যে এনবিআর তার কর্মসূচি প্রত্যাহার করেছে। এর আগে সরকার কঠোর অবস্থানে ঘোষণা করেছিল। এটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে আজকে একদম সব কাস্টমসের সব ধরনের কাজ, এনবিআরের সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছিলো, সেটি একটি আছে। সেই সঙ্গে আজকে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, সেখানে খুব আশার ব্যাপার সেটি আমরা দেখিনি। সেখান থেকে যারা ঐক্যমত কমিশনের যারা লিড করছেন তারা অনেকেই বলছেন যে প্রত্যাশা নিয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছিল 7 দিনের আলোচনায়, সেই প্রত্যাশা আসলে পূরণ হয়নি, এমন আলোচনাও আছে। আরও বেশ কিছু বিষয় আছে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, এটা পরিচিত হয়নি। আমাদের সঙ্গে আছেন আব্দুল তুষার, মিডিয়া ব্যক্তিত্ব, এবং আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আলোচনা যাব এবং প্রথমে একটা মুরাদনগর দিয়ে আলোচনা শুরু করতে চাই। আব্দুল তুষার, আপনার কাছে একটু জানতে চাই, আজকে মুরাদনগরে এই নারী ধর্ষণের যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, রাজনীতিতে আলোচনা দেখে, সব কিছু মিলে আপনার একটু মতামত বা আপনার মানে সব কিছু মিলে আপনি কী ভাবছেন এটি নিয়ে? যে কোনো নারীকে নির্যাতন, নিবর্তন কিংবা তার ভিডিও প্রকাশ করে দেওয়া এটি অন্যায়। সেখানে কি ঘটেছে তার চাইতে বড় কথা হচ্ছে ভিডিও প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তারপরে এটি নিয়ে নানা ধরনের মহল থেকে নানা রকম দাবি দাওয়া বলা হয়েছে। কে দোষী সেটা প্রমাণ করার জন্য সত্য মিথ্যা দুই দিক থেকে বলা হয়েছে। এই পুরো বিষয়টা যাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে তিনি হচ্ছেন নারী। এবং আমি মনে করি যে এই পুরো প্রক্রিয়াটা আমাদের সমাজের অসুস্থতার একটা নমুনা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে বলতে হবে অভিযুক্ত ধর্ষণের মামলায়, কেননা ধর্ষণ হয়েছে কিনা এটা তো প্রমাণিত হতে হবে এবং প্রমাণ হওয়ার পরে তারপরে এটা ধর্ষণের মামলা হবে। এখন বলতে হবে যে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তারা, এটাও বলতে হবে। অর্থাৎ আমাদেরকে কিছু কিছু ব্যাপারে আসলে সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া যেভাবে আমাদের গণমাধ্যমকে প্রভাবিত করছে, আমি মনে করি এইটাও আমাদের একবার চিন্তা করা উচিত। গণমাধ্যম অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ভাষায় কথা বলতে শুরু করেছে, এটাও আমাকে একটু অ্যালার্ম করেছে। আর আরেকটি বিষয় আমাকে ভাবিয়েছে, সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে আমরা একটা কমন জায়গায় আমরা তাদেরকে থাকতে দেখি নাই। কেউ আরেকটি রাজনৈতিক দলকে দোষী করছে, কেউ এই বিষয়ে মন্তব্য করছে না, কেউ মিথ্যা কথা বলছে পরিষ্কার, এবং কেউ এইটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারের উপরে। আর আমার কাছে মনে হচ্ছে যে এই ঘটনা থেকে সুযোগ নেওয়ার কোনো সুযোগ নাই। এটি একটি অপরাধ এবং সেই অপরাধের বিচার হতে হবে এবং যে কোনোভাবেই নারীর অসম্মান অপরাধ হিসেবে দেখতে হবে, নারীকে অসম্মান হিসেবেই। এটি কে করেছে, কার দোষ, এগুলা বিষয় বিবেচনা নয়, বরং যেই দোষী হোক তার বিচার চাইতে হবে সবাইকে। এখানে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলি, যে সকাল থেকে যে আলোচনা আমরা দেখছি যে ইনি আওয়ামী লীগ করেন নাকি বিএনপি করেন, এটা তো আসলে কিছু আসে যায় না। উনি একটা অপরাধী, সেটাই বলছে, যে অপরাধ করেছে সে অপরাধী। সে কি করে এইটা দিয়ে তো তার পরিচয় না, সে অপরাধী। অপরাধীর অপরাধ বিচার হবে। কোনো দলের পক্ষে সম্ভব সম্পূর্ণ অপরাধ মুক্ত সদস্য দিয়ে দল তৈরি করা? এর মধ্যে অপরাধী ঢুকে যেতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে সেই দলকে বলতে হবে যে আমার দলে যদি কোনো অপরাধী থাকে আমি সেই অপরাধীর শাস্তি দাবি করি, এবং নিজের দলের অপরাধীর শাস্তিও দাবি করতে হবে। আমি এই জায়গাটাতেই মনে করি যে আমাদের একটা বিরাট অসুস্থতা রয়েছে। আমরা নিজের লোকদের দোষ দেখতে পাই না, বা অনেক সময় নিজের লোকদেরকে বাঁচানোর চেষ্টা করি। আবার এটাও ঠিক যে আমরা একজনের অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধিরও চেষ্টা করি। এই বিষয়গুলো আসলে সুস্থতা না। অপরাধ যদি হয়ে থাকে, সেই অপরাধ যেই করেন না কেন, যেই দলেরই হোক না কেন, তার বিচার হতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী, এবং যত দ্রুত সময়ে বিচার সম্পন্ন করে যিনি ভিকটিম, যদি কেউ ভিকটিম থাকেন এখানে, তাহলে সেই ভিকটিমকে তার সুবিচার নিশ্চিত করে তাকে স্যাটিসফাই করতে হবে। কারণ অপরাধ হতেই পারে, কিন্তু অপরাধের বিচার না হওয়া হচ্ছে অসভ্য সমাজের লক্ষণ। রাশেদ খান, আপনার কাছে যেটা জিজ্ঞেস করবো যে ঠিক আছে, এই ঘটনার পর মানে প্রকাশ হওয়ার পরপরই বা জানার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়েছে, সরকার তৎপর হয়েছে এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সব কিছু ঠিক আছে। তারপরও এই ঘটনা নিয়ে যে যা হলো এবং যেভাবে হ্যান্ডেল করা হলো, সব কিছু মিলে আপনি সন্তুষ্ট আসলে? যে বলছে যে আসলে অপরাধী শাস্তি পেলে মানে পেতেই হবে যে দল করুক না কেন,
যেভাবে হ্যান্ডেল করা হলো সেটা কি আপনি সন্তুষ্ট? দেখেন, যে ঘটনায় ঘটুক না কেন, ইতিমধ্যে ভাই বলেছেন যে এইভাবে আসলে ভিডিও প্রকাশ করা এটা অন্যায়। সুতরাং এই অন্যায়ের সাথে যারা জড়িত অবশ্যই তাদের পানিশমেন্ট হতে হবে। এবং এই যে ঘটনা ঘটলো, আমরা শুরুতে দেখলাম যে এটা বলা হচ্ছে যে বিএনপির এক নেতা এ ধরনের ঘটনার সাথে জড়িত, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ভাইরাল হয়ে পড়ল, গণমাধ্যমে নিউজ হলো। এরপরে আমরা দেখলাম যে না, সে বিএনপি না, সে আওয়ামী লীগ, এবং যারা ভিডিও করেছে তারা আবার ছাত্রলীগের। মানে এই ক্ষেত্রে কোনো একটি চক্রান্ত ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার, এক। দ্বিতীয়ত, এই নারী তিনি আবার সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের, এবং যিনি পুরুষ তিনি আবার মুসলমান। বিষয়টা আবার এইরকম দেখানো হচ্ছিল যে সংখ্যালঘু নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে আপনি যদি খেয়াল করেন যে ভারতে কিন্তু এই বিষয়টা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে যে হিন্দুদেরকে এইভাবে ধর্ষণ করছে মুসলমানরা। ইউনূস সরকারের আমলে হিন্দুরা নিরাপদ নয়, এর আগেও কিন্তু এই ধরনের প্রচার কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা পরবর্তীতে যদি মিডিয়ার কারেকশন দেখি, সেখানে আবার বলা হচ্ছে যে মূলত পরকীয়াকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং এই লোকটির কাছ থেকে ওই পরিবারটি ঋণ নিয়েছিল। এবং এটিও আমরা দেখলাম যে ওই পরিবারের সদস্যরা যখন পূজা করছে তখন আবার তারা পরকীয়ায় লিপ্ত হয়েছে। তো ঘটনা যাই হোক না কেন, পরকীয়াও যেমনিভাবে সমাজে অপরাধ, ঠিক একইভাবে এ ধরনের ভিডিও করে ছড়িয়ে দেওয়া আরো বড় অপরাধ। পরকীয়াটা মানে এখনো প্রমাণিত না, এটা মানে আলোচনা হচ্ছে না, এটা গণমাধ্যমে যুগান্তরে নিউজ এসেছে। না, এখন আবার পুলিশ আবার সেটা কিন্তু তার রিপোর্ট যেতেছে সেটাও নয়। দেখেন, আমি এই ঘটনার পরে আমি ফেসবুকে বেশ একটু ওই এলাকার মানুষের কমেন্ট পোস্ট যাচাই বাছাই করার চেষ্টা করেছি। তো আমি দেখলাম যে একজন একটা কমেন্ট করেছে, তিনি আবার এক মসজিদের ইমাম আমার কাছে মনে হলো। তো মানে তার প্রোফাইল দেখে আমি আবার দেখলাম তার প্রোফাইলে ক্লিক করে যে মিউচুয়াল কে আছে আমার সাথে, দেখলাম যে 3 জন মিউচুয়াল। তো ওই এলাকার একজন আমি কথা বললাম, তার বাসা আবার আপনার কুমিল্লা সদরে। তিনি বললেন যে আমার নানি বাড়ি ওইখানে এবং তার মামা ওইখানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে নিশ্চিত করলেন যে এটা পরকীয়ার ঘটনা। মানে তিনি আমাকে বললেন যে এই ধরনের ঘটনা, এবং ওই যে নারী তার আপনার হাজব্যান্ড আবার প্রবাসী। তো ঘটনা যাই হোক না কেন, পরকীয়া যেমনিভাবে অপরাধ, ঠিক একইভাবে এ ধরনের ভিডিও করে ছড়িয়ে দেওয়া আরও বড় অপরাধ। দেখেন, একটা অপরাধ কিন্তু ঘরের মধ্যে সংগঠিত হয়েছে, এটাকে আমি কোনোভাবেই বলছি না যে এটা তারা মানে অন্যায় করে নাই, কিন্তু সেই অপরাধকে আপনি সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দিলেন। এই নারী বিবস্ত্র অবস্থায় তাকে মানুষ দেখলো। তো এইটার মাধ্যমে আমরা যদি ধর্মীয় বিচার বিশ্লেষণ করি, যাদের চোখের সামনে আসলো তাদেরও যেমনিভাবে অপরাধ হয়েছে, ঠিক যারা ছড়িয়ে দিল তারাও অপরাধ করেছে। সুতরাং আমার কাছে যেটি মনে হয় যে যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু সরকারের গাফিলতি আছে এটা মানতে হবে। যে কোনো ঘটনায় যেমন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে, আবার তিনি কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে কিন্তু পোস্ট করেছেন। এরপর আমি দেখলাম যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও বাস বিএনপিকে পেছিয়ে তারা কিন্তু ফেসবুকে পোস্ট করেছে। তো এই যে একে অপরের কাদা ছড়াছড়ি, ফখরুল ইসলাম আলামিন কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরের ক্ষমতা, আমি সেটাই বলছি, গণঅভ্যুত্থানের পরে এই ধরনের গণতান্ত্রিক চর্চা, এই ধরনের অপবাদ, এই ধরনের একজন আরেকজনকে দোষারোপ করা, মানুষের কাছে ভিলেন প্রমাণ করা, অপরাধী হিসেবে চিহ্নিত করা, এই প্রবণতা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এই যে বিচ্ছেদের রাজনীতি, আজকে ঐক্যমত কমিশনের ঐক্য কিভাবে আসবে? আপনার চেহারাই তো আমার ভালো লাগে না। মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে তুষার ভাইকে দেখা মানেই ও যাই বলুক না কেন তার কথা আসলে মানা যাবে না, রাশেদ খান যাই বলুক না কেন তুষার ভাই মনে করবে না ছেলেটা খারাপ, ওর কথা মানাই যাবে না। এই পরিবেশটা আসলে কেন সৃষ্টি হলো? আমরা যারা সবাই মিলে এখানে আমরা যারা 3 জন আছি, আমরা তো এক হয়ে একতাবদ্ধ হয়ে তো লড়াই করেছি, তাই না? তো এই একতাবদ্ধ শক্তির ভিতরে যখন এই ধরনের বিভাজন সৃষ্টি হয় তখন কিন্তু মানুষ বলে আওয়ামী লীগই ভালো ছিল। এখন তো বিভিন্ন জায়গায় আপনি লক্ষ্য করছেন মানুষ বলছে না, আমরা কাকে সরালাম আর কাকে আনলাম, এখনও তো আমরা নিরাপদ নয়। সমাজে কি ব্যভিচার বন্ধ হয়েছে? অন্যায় বন্ধ হয়েছে? ঘুষ বন্ধ হয়েছে? সমাজে কি দুর্নীতি বন্ধ হয়েছে? তদবির বন্ধ হয়েছে? সচিবালয় থেকে কি আপনি দুর্নীতি বন্ধ করতে পেরেছেন? এখনও শুনছি বিভিন্ন ঠিকাদারি কাজ টেন্ডারের জন্য 10% 5% দিতে হয়। কাদেরকে? কোনো কোনো উপদেষ্টার নাম শোনা যাচ্ছে, উপদেষ্টাদের সচিবের নাম শোনা যাচ্ছে, সচিব নিয়োগই শোনা যাচ্ছে, শত কোটি টাকার লেনদেন হয়েছে না? এমনকি উপদেষ্টাদের আপনার স্বামী, মহিলা উপদেষ্টার তার স্বামী
নসরুল হামিদ, বিপুর সম্পদ, লুটেরা সম্পদ পাহারা দিচ্ছে, ইনকলাবে সংবাদ প্রকাশিত হয়েছে, সাবের মান্নানদের তারা জামিন দিচ্ছে। তো অপরাধ আসলে কোথায় বন্ধ হলো? আমরা তো লক্ষ্য করছি আওয়ামী লীগের আমলে যা যা ছিল তার রিপিটেশন চলতেছে। পরিবর্তনটা এতটুকুই যে হাসিনার পতন হয়েছে, সে দিল্লি পাঠিয়েছে, আর এখন আমাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তাকে আমরা উপদেষ্টা হিসেবে বসিয়েছি। দেখেন, এই যে সরকারের 11 মাস অতিবাহিত হয়েছে, 11 মাসের জবাবদিহিতাকে আপনি চাইতে পাচ্ছেন? হাসিনার যেমনিভাবে কোনো জবাব দিতে ছিল না, হাসিনার মন্ত্রীদের জবাব দিতে ছিল না, ঠিক এই উপদেষ্টাদের কোনো জবাব দিতে আছে? উপদেষ্টারা বলেছিল যে প্রতি মাসে তাদের সম্পদের হিসাব দিবে, সচিবদের দিবে, কর্মকর্তাদের দিবে। 11 মাসে তো 11 বার দিতে হয়তো, একবার দিয়েছে। আমি একবার দিলে আমি ভাবতাম যে হ্যাঁ তারা সৎ, তারা সাধু। আপনি কি আশা করেছিলেন যে জাদুমন্ত্রের মধ্যে সব পরিবর্তন আমি হয়ে যাবে? কেন আশা করব? তবে আমি তো আশা করতে এতটুকু পারতাম যে 100% না হোক, 50% হোক। আমাদের প্রধান উপদেষ্টা জি এই আশা তো তারাই দিয়েছিলেন, যারা সংস্কার করবেন বলছেন, তারা নিজেরা আমাদেরকে দেখাতেন যে কি সংস্কার তারা করে দেখাতেন, যে সংস্কৃত একটি সরকারের আচরণ কিরকম। তো এই সংস্কারের মধ্যে তো এটা আছে যে সম্পদের হিসাব। কোন ক্ষেত্রে সংস্কার দেখেছেন? একটা সংস্কার সেটা রাশেদ বলছিলেন, আমি আসলে মাঝখানে ঢুকেছি, কারণ আমি তাহলে শেষ করি, তারপরে না ভাই বলতে চাইলে বলতে পারেন। না না আচ্ছা, তো আমি যেটি বলছিলাম, দেখেন এই সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল, এই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল সরকার যে এই বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম, এই 11 মাসে এখনো পর্যন্ত পুলিশের কোনো পরিবর্তন হয় নাই। পুলিশ এখনো ঘুষ খাচ্ছে, এখনো পুলিশের বিভিন্ন জায়গায় বাণিজ্য চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি এখনো পর্যন্ত হয়নি। আওয়ামী লীগের সময়ও কিন্তু মানুষ পুলিশকে ভয় পাইতো, কিন্তু এখন মানুষ কিন্তু পুলিশকে ভয় পাইতেছে না। এখন দেখেন সেনাবাহিনী তারা যৌথ বাহিনীর ভূমিকায় আছে, তারপরেও কিন্তু সমাজে মানুষ কিন্তু ভয় পাচ্ছে না। সেনাবাহিনীকে কিছুটা ভয় পায়, র্যাবকে ভয় পায় না। মানে যখন আইন শৃঙ্খলা বাহিনীকে মানুষ ভয় পায় না, তখন কিন্তু সমাজে এই ধরনের অন্যায় চলে, এরকম মাদক বিক্রি চলে, এ ধরনের অপরাধ চলে, ঘুষ চলে, দুর্নীতি চলে। সরকারি কর্মকর্তারা তাদেরকে কি জবাবদিহিতার আওতায় আনা হয়েছে? এত বড় অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে তো মোটামুটি সচিবালয়ে একটু পরিবর্তন আনা দরকার ছিল। আজকে যে এনবিআর আন্দোলন হচ্ছে, সচিবালয় আন্দোলন হচ্ছে, কেন? সংস্কারটা হইতে দিবে না। কারণ কি? কারণ আমরা দেখছি যে আসলে 71-এর পরে শেখ মুজিব যেমনিভাবে কোনো পরিবর্তন করে নাই, পাকিস্তানপন্থী আমলা কামলাদের কোথাও থেকে সরায়নি, ঠিক একইভাবে আমাদের ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে কি করলো, আমি এটা বলে শেষ করি। দেখেন, তারা বললেন যে 15-16 বছর ধরে যারা ভুক্তভোগী, এরা কারা? অধিকাংশ বিএনপি জামাত তকমা দিয়ে তাদেরকে ভুক্তভোগী বানানো হয়েছে। এখন যদি আমি এখন যারা আছে এদেরকে সরিয়ে ওদেরকে আনি, তাহলে ওরা বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে। তার মানে কি? তার মানে এখন যারা আছে এরা তো আওয়ামী লীগের সুবিধাভোগী, এদেরকে ভয় দেখিয়ে যত কাজ করানো যায়। কিন্তু এরা ভুলে গেল যে এরা তো গোকরা সাপ, এরা যখন সুযোগ পাবে সবল মারবে। এই যে এনবিআর আন্দোলন, সচিবালয় আন্দোলন, বিভিন্ন জায়গায় আন্দোলন, এগুলো তো গোকরা সাপ। আওয়ামী লীগের পেতাত্তারা এগুলো করাচ্ছে। আমি সবাইকে খারাপ বলতেছি না, এর মধ্যে মনে করেন 90% ভালো, যারা বুঝে বা না বুঝে আন্দোলনে যাচ্ছে, আর 10% আওয়ামী লীগের দোসর, তারা কিন্তু গোকরা সাপ, তাদেরকে আদর করে পুষেছে, এখন সবল মারতেছে এই সরকার। আবার আসবো আপনার কাছে। আব্দুল তুষার, আপনার কাছে এই পরিবর্তনটাই যদি বলি, পরিবর্তনের প্রত্যাশা যা ছিল এবং বাস্তবতা কোন জায়গায় দাঁড়ায়? আমরা প্রথমে আশা করেছিলাম যে সরকারের আচরণে পরিবর্তন আসবে, কিন্তু আমরা লক্ষ্য করেছি সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন সময় যে আচরণ করেছেন সেটি অতীতের যে রাজনৈতিক আচরণ তার চেয়ে খুব একটা আলাদা নয়। আমরা দেখেছি এক্সকাভেটরের উপরে তারা উঠে বসেছেন, একাধিক লোক লাল গালিচা বিছিয়ে তারা এক্সকাভেটরে উঠেছেন। আমরা দেখেছি আসার সাথে সাথে কোনো প্রোটোকল নিচ্ছি না এরকম কথা ফেসবুকে ছড়িয়ে দিয়ে তারপরে প্রোটোকলের ঠেলায় গতকাল একটা বাস উঠে গিয়েছিল একজনের উপরে এবং সেইখানে বাসটা বসে থাকতে বাধ্য হয়েছে। তার মানে এক ধরনের সেই আচরণ, নিজেকে ভিআইপি মনে করা এবং ভিআইপির যে একটি মানে বিষয়, সেটি আমরা লক্ষ্য করছি বিভিন্ন জনের মধ্যে। একজন উপদেষ্টা স্বামীর বিষয়ে যে কথা বলা হয়েছে, তিনি তার নিজের এলাকায় মাঝে মাঝে পরিদর্শন করছেন এবং সেই এলাকাতে তিনি এমপি দাঁড়াতে পারেন এরকম একটি গুজব ছড়িয়ে গিয়েছে। সত্য মিথ্যা পরে জানা যাবে। আজকে যে এলাকাটি নিয়ে আপনারা কথা বলছেন সেই এলাকাটি একজন দায়িত্বশীল উপদেষ্টার জায়গা, যার হাতে একটি একাধিক বৃহৎ মন্ত্রণালয় আছে। তিনি তার নিজের এলাকাতে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না, তারা সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবেন এরকম একটা দায়িত্ব নিয়েছেন, সারা দেশ সংস্কার করে ফেলবেন, একটা নির্বাচনী আসনকে নিরাপদে রাখতে পারছেন না। তারপরে যে দায়িত্ব নিয়ে তারা এখানে বসছেন সেইখানে কোনো রাজনৈতিক দলকে দোষী করা বা নির্দোষ বলা কোনোটাই তাদের কাজ না। তাদের এক ধরনের নিরপেক্ষ থাকার কথা, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা বলবে যে কে দোষী এবং দোষী না। আমরা লক্ষ্য করছি ফেসবুকে তারা সহজেই এক বা একাধিক রাজনৈতিক দলকে দোষী বলে সাব্যস্ত করে
তারা স্ট্যাটাস দিচ্ছেন, এটা সম্পূর্ণভাবে শপথভঙ্গ করা। উপদেষ্টারা কোনোদিনই কাউকে তদন্তের আগেই দায়ী বলে স্ট্যাটাস দিতে পারেন না বা মন্তব্য করতে পারেন না। এটা আমরা পারি, আমরা সাধারণ নাগরিক, আমরা মনের বুঝ থেকে একটা কথা বলে ফেলতে পারি, কিন্তু তারা কিন্তু পারেন না, কারণ তারা ওই জায়গাতে বসে আছেন। এরকম কাণ্ড কারখানা আমরা দেখেই চলেছি। আমরা দেখছি যে বলা হয়েছিল ব্যাংকগুলি লুট করা হয়েছে এবং এই ব্যাংকগুলি অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়েছে। এই ব্যাংকগুলির ডিরেক্টর বদল হয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রের টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলিকে দেওয়া হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা। তার মানে এই লুটেরাদের ব্যাংকগুলির মালিকানা বদল করে নিয়ে যারা মালিকানা নিয়েছেন এখন, তারা রাষ্ট্রীয়ভাবে আগের মতোই সুবিধা নিচ্ছেন। আগে সরকার ছাপিয়ে এসালমকে দিত, এই সরকার ছাপিয়ে নতুন মালিকদেরকে দিচ্ছে। কিন্তু এই ব্যাংকগুলির গ্রাহকদের স্বার্থ আদৌ কি রক্ষিত হয়েছে? একাধিক লিজিং প্রতিষ্ঠান, যে লিজিং প্রতিষ্ঠানগুলিতে সাধারণ মানুষ টাকা রেখেছিল, সাধারণ মানুষের টাকাগুলি উদ্ধারের ব্যাপারে এই সরকারি গভর্নর কোনো কথা বলছেন না। এমনকি যারা অপরাধী তাদেরকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেন নাই। ভারতে পিকে হালদার বন্দী ছিল, তাকে নাকি জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। পিকে হালদারকে ফেরত আনার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য আমরা লক্ষ্য করি নাই। কোনো প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক, দুদক কিংবা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে কর্তৃপক্ষ, তারা অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে কিন্তু ফেরত চায় নাই। তারা ফেরত চায় রাজনৈতিক লোকদেরকে। এটা একটা চোরটাকে ফেরত চায় না, যার বিরুদ্ধে চুরির অপরাধ প্রমাণিত। তাহলে কি বদল হয়েছে? বদল হয়েছে যে কিছু লোক বিদেশ থেকে এসে ঐকমত করানোর চেষ্টা করছেন। যে ভদ্রলোক সমস্ত রাজনৈতিক দলকে ঐকমত আনার চেষ্টা করছেন, তাকে ঢাকা ইউনিভার্সিটি ক্লাবে পাঠান, উনি টিচারদেরকে ঐক্যবদ্ধ করতে পারে নাকি সেটা দেখেন। উনি ওইখানে বসে থাকা টিচারদেরকে ঐক্যবদ্ধ করতে পারবেন না, কারণ কোনো ঐকমত্য কমিশন ঐকমত্য আনতে পারবে না যদি তারা বলে যে তারা যা যা দিয়েছে সব মানতে হবে। যেটা সালাউদ্দিন সাহেব পরিষ্কারভাবে বলেছেন, এই কথা আমি এর আগেই টকশোতে বহুবার বলেছি, যে ঐকমত্য মানে এই নয় যে যা কিছু দেওয়া হবে প্রেসক্রিপশন পুরাটা মানতে হবে। ঐকমত্য মানে হচ্ছে আলোচনার ভিত্তিতে অধিকাংশ লোক যেখানে একমত হবে সেটা মেনে নেওয়া বা না মেনে নেওয়ার স্বাধীনতা সবার থাকবে। ঐকমত্য কমিশন ঐকমত্য আনার চেষ্টা করবে, কিন্তু এর মানে এই নয় যে সবাইকে মানতে হবে। আরেকটি বিষয় রয়েছে, আপনি দেখবেন যে এনসিসি গঠনের কথা বলা হয়েছে, সাংবিধানিক পদে নিয়োগের বিষয়ে বলা হয়েছে। এনসিসির ব্যাপারে আপত্তি করার পরে তারা ঘুরিয়ে ফিরিয়ে নতুন নাম দিয়ে কানা ছেলেকে পদলোচন বানিয়ে একই জিনিস আবার প্রস্তাব করেছেন। সাংবিধানিক পদে নিয়োগের দায়িত্ব আলাদা যে লোকগুলিকে দিয়ে দিবেন, তারা কি ফেরেশতা? তাদের জবাবদিহিতা কোথার থেকে হবে? এই ব্যাপারগুলি নিয়ে তর্ক লাগিয়ে মূল যে কাজটি করা হচ্ছে, আপনাকে বলি, এই যে আইন শৃঙ্খলা রক্ষার এই যে অবস্থা, এই যে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়া, নানান ধরনের স্মিয়ার ক্যাম্পেইন করা, আইন শৃঙ্খলার পাশাপাশি এটি যাতে রক্ষা না হয় সেজন্য দায়িত্বশীল ব্যক্তি মবকে প্রেশার গ্রুপ বলা। যে ভদ্রলোক বিদেশে চাকরি করেছেন এত বছর, কোনটা প্রেশার গ্রুপ আর কোনটা মব উনি জানেন না। তো প্রেস সচিব থেকে উনি প্রেশার সচিব হয়েছেন এবং হয়ে উনি বলেছেন যে যারা মব তারা নাকি প্রেশার গ্রুপ। তাহলে এই মবওয়ালারা এখন যে মানুষের বাড়িতে ঢুকে পরকীয়া খুঁজে বের করে ভিডিও ছড়িয়ে দিচ্ছে, এটা কি প্রেশার গ্রুপ? বিভিন্ন লোক যে পুলিশের অপসারণের দাবিতে ঘেরাও করে আলোচনা করছে, এটা কি প্রেশার গ্রুপ? প্রেশার গ্রুপ মানে কি? প্রেশার গ্রুপ মানে হচ্ছে নির্দিষ্ট পরিচয় থাকতে হবে, একটা সমিতি, একটা অ্যাসোসিয়েশন, একটা কোনো অর্গানাইজেশন যারা একটা নির্দিষ্ট লক্ষ্যে কাজ করে। যেমন বেলা একটা প্রেশার গ্রুপ। এই সরকারের মধ্যে মানবাধিকারের লোক আছেন, আদিলুর রহমান খান, তার যে মানবাধিকারের সংস্থা, এটা একটা প্রেশার গ্রুপ। এই যে ব্রতি চালাতেন এই যে শারমিন আপা, এইটা একটা প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপের নাম থাকে, মবের নাম আছে নাকি আবুল বাবুল কাবুল এই নামে কোনো একটা লোক কিছু লোক নিয়ে চলে গেলে এরা প্রেশার গ্রুপ। এইসব কথা বলে মূলত এই প্রেশার গ্রুপকে প্রেশার গ্রুপের নামে মবকে উৎসাহ দেওয়া হয়েছে। আজকে আইন শৃঙ্খলা রক্ষার এই অবস্থা কেন? কারণ যে কোনো লোক 50 জন এক জায়গায় একটা কিছু করে দিচ্ছে, আর আরেকজন লোক ফ্রান্সের প্রতিষ্ঠানে চাকরি করে, উনি কোনটা প্রেশার গ্রুপ আর কোনটা মব উনি বুঝেন না। রাশেদ খান, এইখানে আপনি যে তুষার ভাই যে কথাগুলো বললেন, আমি যদি ওটার ভিত্তিতে আপনার কাছে জিজ্ঞেস করি, রাজনীতিবিদ আপনারা আন্দোলন করেছেন, অভ্যুত্থানে আপনারা ছিলেন, আপনারা সবাই মিলে সরকার গঠন করলেন, এখন যে অবস্থা তুষার ভাই যে কথাগুলো বললেন, এর দায় কি আপনাদের নিতে হবে না, যারা রাজনীতিবিদ যারা সেই সময় করেছেন এবং সরকার গঠনের সাথে আপনারা ছিলেন? দেখেন, তুষার ভাই তো সবসময় ভালো বলেন, ছোটোবেলা থেকে তার কথা শুনে আসছি। তিনি একজন তুখোর বিতার্কিক ছিলেন। তো যাই হোক, তার কথার সাথে খুব বেশি দ্বিমত করার সুযোগ নাই। আমারও একই প্রশ্ন যে এখনো পর্যন্ত কেন পুলিশ ফাংশন করছে না, কেন সরকারের আসলে জবাবদিহিতা নাই। এবং একই সাথে হ্যাঁ, এটি সত্য, মবের তো আসলে ধরন আছে, কোনটা মব আর কোনটা বিশৃঙ্খলা সেটা তো বুঝতে হবে। আমরা শুরু থেকেই কিন্তু সরকারকে বলে আসছিলাম, যদি আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের মব তৈরি হবে। দেখেন, একটা ঘর আপনি তৈরি করলেন, সেই ঘরে আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস রাখলেন, সোনা দানা
যত প্রকার আসবাবপত্র আছে সব রাখলেন, কিন্তু ঘরে আপনি দেওয়াল দিলেন না। ঠিক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই দেওয়ালের মতন, এই রাষ্ট্রকে পাহারা দিবে। দেওয়াল যেমনিভাবে আপনার ঘরের জিনিসগুলো পাহারা দেয়, লকআপ থাকে, তালা থাকে, অনেক কিছু থাকে, ঠিক একইভাবে এদেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী, অন্যান্য বাহিনী এই দেওয়ালের মতন এই রাষ্ট্রকে, রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দেবে। সেই রাষ্ট্রের নাগরিক কি আসলে নিরাপত্তা পাচ্ছে? নিরাপত্তা যদি থাকতো তাহলে এইভাবে কোনো ব্যক্তি, মুরাদনগরে যে ঘটনা ঘটেছে, 2 জন ব্যক্তি অপরাধ করেছে একটা ঘরের মধ্যে, হ্যাঁ, এটা একটা গোপনীয় অপরাধ। ইসলাম ধর্মের জায়গা থেকে যদি চিন্তা করেন যে অপরাধ যারা করেছেন, ঠিক একইভাবে ওই অপরাধ যারা ছড়িয়ে দিবে তারাও কিন্তু ওই সমান অপরাধী, এক ধরনের সমান অপরাধে সম্পৃক্ত হচ্ছেন। তো সেই জায়গায় এই ধরনের ঘটনা মানুষ কখন ঘটায়? যখন দেখে যে এই ঘটনার আসলে বিচার হবে না, পুলিশকে তো টাকা দিয়ে, ঘুষ দিয়ে বের হওয়া যাবে, এ ধরনের চিন্তা যখন মানুষের মস্তিষ্কের মধ্যে থাকে, এরপরে এই যে বিশৃঙ্খলা বিভিন্ন প্রতিষ্ঠানে হচ্ছে, এখন তো সবার দাবি দেওয়া বেড়ে গিয়েছে। আওয়ামী লীগের আমলে, হাসিনার আমলে কারোর দাবি দেওয়া ছিল না। আমরা ভাবছিলাম যে মানে হাসিনা সবাইকে, সরকারি কর্মকর্তাদেরকে খুশি রাখতে পেরেছে, কিন্তু এখন লক্ষ্য করছি যে কর্মকর্তারা বেশ অখুশি। শুধুমাত্র যারা সচিব ছিল, বড় বড় আমলা ছিল, তাদেরকে বেশ ভালোই মোটাতাজাকরণ করেছে, গরুকে যেভাবে মোটাতাজাকরণ করে ইঞ্জেকশন, ভ্যাকসিন মেরে। তো হাসিনা টাকা পয়সা দিয়ে এইরকম এদের বড় বড় কর্মকর্তাদেরকে আরও বড় বানিয়েছে। কিন্তু নিম্ন শ্রেণী যারা ছিল, 3য়, 4র্থ, এই সকল কর্মকর্তা বলেন, এদের তো কর্মচারী বলে, এদের অবস্থা কিন্তু আসলে যা ছিল তাই। তারা ওই সময় হয়তো কথা বলতে পারে নাই, এখন কথা বলতেছে। কিন্তু কথা হলো যে এই মানুষগুলোকে তো ডিল করতে হবে, বুঝাইতে হবে যে বাবা এই সময়টা আসলে এইগুলো বলা বা এগুলো চাওয়া, এগুলো দাবি করার সময় না। সেই বোঝানোর একজন ব্যক্তি এখানে আছে। একজন উপদেষ্টাকে তো মানুষের কাছে যেতে হবে। আপনি সংস্কার করবেন কিসের? মানুষের সংস্কার করবেন না, ব্যক্তির সংস্কার করবেন না। আর ব্যক্তির সংস্কারের জন্য আপনাকে এই কারণ বাজারে আসতে হবে, মাছের বাজারে ঢুকতে হবে, সবজির বাজারে ঢুকতে হবে। রিক্সা চালক আছে না, এই যে রাস্তার পাশে হকাররা আছে না, তাদের কাছে যেতে হবে, বলতে হবে তোমাদের আকাঙ্ক্ষা কী। একটি গণ অভ্যুত্থান সম্পর্কে কি গ্রামগঞ্জের মানুষ আসলেই জানে? আমার বাসা ঝিনাইদহ সদরে, আমার যতটুকু উপলব্ধি, চায়ের দোকানে ওই যে মানুষগুলো আছে না, ওরা কিন্তু খবর পড়ে না, ভিসিআর বলে যেটাকে, ওই মহিলারা নাচতেছে, গান বাজনা হচ্ছে, এইগুলো টেলিভিশনে ওই যে আপনার সিডি ওর মাধ্যমে দেখে। টেলিভিশনের খবর খুব বেশি গণ অভ্যুত্থান হয়েছে এটাও আমার কাছে মনে হয় অনেকে এখনো পর্যন্ত জানে না। তো এই মানুষগুলোকে সচেতন করা দরকার ছিল না? গ্রামগঞ্জে উপদেষ্টাদের যাওয়ার প্রয়োজন ছিল না? আপনারা করবেন, আপনারা। আমরা তো করবই, কিন্তু এখন তো দায়িত্বে যারা, তারা তো বলছে আমরা ক্ষমতায় না, আমরা দায়িত্বে। আর দায়িত্ব থাকলে কি করতে হয়? ক্ষমতার থেকে দায়িত্ব আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব তারা কতটুকু আসলে পালন করেছে? তাদের দায়িত্ব ছিল উপদেষ্টাদের কাজ ভাগ করে নেওয়া, বা বিভাগ অনুযায়ী তারা কিন্তু মানুষের কাছে যেতে পারতো। 1 মাসে তারা যেত মানুষের কাছে, গিয়ে মানুষের উপলব্ধির জায়গাটা তারা উপলব্ধি করার চেষ্টা করতো। কিন্তু সেই জায়গাটা আমরা তাদের ভিতর দেখি নাই। তাদের সবথেকে বড় দুর্বলতা যে তারা ছিল বৃদ্ধ আমলা, তারা অনেকে ছিল বিদেশি নাগরিক, তুষার ভাই যেটি বললেন, তারা দেশের মানুষের সাথে খুব বেশি সম্পৃক্ত কখনোই ছিল না। আমরা একটা বিরতি, এটা বিরতিতে শিখে আসলাম। দর্শক ছোট্ট একটা, জি, সব কিছু করা হচ্ছে কেন জানেন? এই যে এত বিশৃঙ্খলা, নির্বাচনটা যাতে পিছায়। আব্দুল নূর সাহেব, যদি অনেক মানে এখন তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা নিয়ে দেশ মোটামুটি একটা নির্বাচনের দিকে একটা প্রত্যাশার জায়গা আছে। সেই জায়গায় যে বর্তমান যে আইন শৃঙ্খলা, যদি আমি মুরাদনগরের ঘটনা বলি, এর আগে নানা ধরনের ঘটনা, মবের ঘটনা বলছিলেন, সব কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেখানে আসলে ফেব্রুয়ারি নির্বাচন কতটা সম্ভব, আপনার কোনো আশঙ্কা হয় কিনা নির্বাচনে? কিছু মানুষ নির্বাচন চাইছেন, বাংলাদেশের মানুষ নির্বাচন চাইছে, কিন্তু একটা পক্ষ আমার মনে হয় যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার লক্ষ্যে নানান ধরনের অবস্থা তৈরি করার চেষ্টা করছেন, এবং সেই অবস্থা তৈরি করার প্রক্রিয়ার মধ্যে এই বিষয়গুলি আছে। আপনি দেখবেন যে প্রতি সপ্তাহে নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে, যেমন দিবস বিতর্ক। একটা দিবস তারা দিলেন এবং অনেকে প্রতিবাদ করলেন, তারপর দিবসটা তারা সরিয়ে নিলেন, কিন্তু কিছুদিন লোকে ব্যস্ত থাকলো দিবস নিয়ে। কেন এই দিবসটা আদৌ দেয়া উচিত না, এটা নিয়ে তারা আলোচনা করেন নাই? নাকি তারা একটা দিবস দেওয়ার ক্ষেত্রেও আসলে ঠিকমতো চিন্তা করতে পারেন না? যারা একটা দিবস ঘোষণা করার ক্ষেত্রে ঠিকমতো চিন্তা করতে পারেন না, তারা বাংলাদেশের আগামী 50-100 বছরের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছেন। যারা এটা বুঝেন না যে একটা ইন্টারিম গভর্নমেন্ট যেদিন এসেছে সেটা আসলে কোনো ঘটনা না জাতির জীবনে, এটা একটা অন্তর্বর্তী সরকার, তারা কিছু দায়িত্ব পালন করতে এসেছেন। জাতির ইতিহাসে ইন্টারিম সরকার কোনো ঘটনা না। জাতির ইতিহাসে বিপ্লব ঘটনা, অভ্যুত্থান ঘটনা, মানুষের প্রাণ দেয়া ঘটনা, আন্দোলন ঘটনা, কিন্তু ওনারা শপথ নিয়েছেন এটা কোনো ঘটনা না। এবং 8 তারিখে কিন্তু সবাই শপথ নেয় নাই, 2 জন উপদেষ্টা পরে শপথ নিয়েছে, ফলে এটা অসম্পূর্ণ দিবস।
তারা এটাকে বলে দিলে নতুন বাংলাদেশ দিবস। ৮ তারিখে কি ঘটেছিল যে ওই দিন নতুন বাংলাদেশ হচ্ছে, নতুন বাংলাদেশের ছিটে ফোঁটা তো তারা এখনো পর্যন্ত আমাদেরকে দিতে পারেন নাই। মুখে মুখে নতুন বাংলাদেশ বললে হবে? তার মধ্যে নতুন বাংলাদেশ টার্মটা ব্যবহার করতেন একসময়ের পতিত স্বৈরাচার HM এরশাদ, গানও লিখেছিলেন একটা, নতুন বাংলাদেশ গর্ব মোরা নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ ঘোষণা করার পরে যদি নতুন বাংলাদেশ এই গানটা সবাই বাজাতে শুরু করতো, তখন তারা কি করতেন? এই গান ব্যান করতেন? এগুলো সব হাস্যকর জিনিস না? এই ধরনের সিদ্ধান্ত যারা নিতে পারেন, আমরা তাদের হাতে গোটা বাংলাদেশের ভবিষ্যৎ ছেড়ে দিয়ে খুব নিশ্চিন্তে থাকবে বাংলাদেশের লোক? আসলে তো মানুষ সত্যি সত্যিই ডাউটফুল হয়ে উঠেছে যে এদের মধ্যে কতজন আসলে সত্যিকার অর্থে দূরদর্শী চিন্তা করতে পারেন অথবা পারেন না। এবং আপনি যদি আজকে তাকান তাহলে দেখেন পরিবেশের উন্নতি হয়েছে। ড্রেজারের আবেদন করেছেন একজন আন্দোলনকারী, বলেছেন তিনি ড্রেজিং করতে চান। আদৌ বালু তোলার বিষয়টি পরিবেশ মেনে হচ্ছে কি না এটা নিয়ে কিন্তু বিরাট তর্ক ছিল। চাঁদপুরে বালু তোলা নিয়ে রীতিমতো কেলেঙ্কারি হয়েছে এবং চাঁদপুরের বালু যিনি তুলতেন এইভাবে অন্যায়ভাবে, তিনি কিন্তু আন্দোলনের সময় নিহত হয়েছেন মানুষের রোষে। তাহলে এই বালু তোলার বিষয়টা কি স্ট্রিমলাইন্ড হয়েছে? সিলেটের পাথর ভাঙা স্ট্রিমলাইন্ড হয়েছে? পাখি ধরে পাখি বিক্রি বন্ধ করা গেছে? এই যে একটা ফ্লাইওভারের একটা এক্সপ্রেসওয়ের নেমে আসবে এক্সপ্রেসওয়েটা এই সোনারগাঁর মোড়ে, সেই সমস্যাটা সলভ হয়েছে? গাছ কেটে প্যারাবনে আগুন লাগিয়ে দিয়ে চিংড়ির ঘের তৈরি করা হচ্ছে, সেটা বন্ধ হয়েছে? একজন পরিবেশ বিষয়ক বিশিষ্ট কর্মী যিনি একটা প্রেশার গ্রুপকে বছরের পর বছর নেতৃত্ব দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় প্যারাবনে আগুন ধরিয়ে নতুন চিংড়ি ঘের তৈরি করা হচ্ছে, এটা বন্ধ করা যাচ্ছে না? দোষীদেরকে শাস্তির আওতায় আনা যাচ্ছে না? সুপার শপেতে পলিথিন বন্ধ হয়েছে। হ্যাঁ, সুপার শপে পলিথিন বন্ধ হয়েছে। সুপার শপে কয়টা লোক বাজার করে? সুপার শপে পলিথিন বন্ধ হয়েছে। আমার মতো লোকেরা সুপার শপে যান, নিজের চোখের সামনে এটা বন্ধ হলেই সব জায়গায় বন্ধ হয়ে গেল পলিথিন। আরেকটা প্রশ্ন করি, এই যে বিনা লাইসেন্সে ব্যাটারি রিক্সা চালু করে দিয়ে পরে আবার বুয়েটকে দিয়ে ডিজাইন করা ব্যাটারি রিক্সা নামানোর যে প্রক্রিয়া, আদৌ নির্দিষ্ট করা হয়েছে বাংলাদেশের রাস্তায়, বিশেষ করে ঢাকা শহর সহ ব্যস্ত শহরগুলির রাস্তায় কি পরিমাণ ত্রিচক্রযান থাকতে পারে? এটা তো অনির্দিষ্ট পরিমাণে থাকতে পারে না, এটা তো সায়েন্স। বুয়েটকে দিয়ে এই ত্রিচক্রযানটি বানানোর আগে চিন্তা করা উচিত ছিল বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞদের দিয়ে যে ঢাকা শহরের যে রাস্তা, সেই রাস্তা কি পরিমাণ এরকম ত্রিচক্রযানকে জায়গা দিতে পারে, সেটা ঠিক করা হয়েছে? শুধু ছেড়ে দিলেই হলো আর বলে দিলেই হলো আমরা দারুণ ডিজাইন করেছি, এটা একটা নতুন ডিজাইন। আর এই ডিজাইন কি নতুন কিছু? এই ডিজাইন করার জন্য বুয়েটকে লাগে? এই ডিজাইন কিন্তু আপনি দেখবেন ফেসবুকে দিয়েছেন, চীনে পাওয়া যায়, চীনে ভর্তি, বিভিন্ন দেশে ভর্তি, ওইখানে এগুলা টেস্টিং করে এগুলা সেফটি মেনে এগুলা তৈরি করা হয়েছে। তো এইগুলা তো অলরেডি ডিজাইনড অবস্থায় আছে। যে জিনিস ডিজাইনড অবস্থা আছে ইন্টারনেটে পাওয়া যায়, এটা নতুন করে প্রকৌশলীদের কাজে লাগানোর দরকার আছে। বুয়েটের এত বড় বড় মেধা, যেসব জিনিস ডিজাইন করা উচিত বাংলাদেশের জন্য সেইগুলো না করে ওনারা রিক্সা ডিজাইন করছেন। আর এই সময় আপনি দেখবেন কে একটা প্লেন বানিয়ে আকাশে উড়িয়েছে, এটা নিয়ে 1 মাস ব্যস্ত ছিল পুরা ইন্টারনেট এবং পুরা সরকার সহ ব্যস্ত হয়ে গিয়েছিল। গ্রামে বানায় প্লেন আর বুয়েটে বানায় রিক্সা, এইটা আমরা মনে করেছি সংস্কার। বুয়েটকে আসল কাজ দেন, ঢাকা শহরের রাস্তা কি করে উন্নতি করে, ঢাকা শহরের সিগন্যালিং সিস্টেম কি করে উন্নতি করে যানজট নিয়ন্ত্রণ করা যায়, তারপরে এই যে কতগুলি ত্রিচক্রযান থাকতে পারবে এই রাস্তা, এবং শুধু সেইগুলিকে লাইসেন্সিং করা। এবং শুধু তাই না, এই যে অপচয়, এই অপচয় কিন্তু তারা করতে পারছেন না। অথচ আপনার মনে আছে এই আন্দোলন যখন হলো, মাসখানেক রাস্তার মধ্যে সবাই মিলে ট্রাফিক কন্ট্রোল করলো, মনে হয়েছিল যেন এটা একটা বিরাট সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধান এই 11 মাসে তারা করতে পারেন নাই। এখন আবার আরেকটা প্রস্তাব নিয়ে তারা এসেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে তরুণদেরকে পার্ট টাইম চাকরি দিবেন। যারা ফুল টাইম চাকরি দিতে পারে না তারা পার্ট টাইম চাকরি দিবে। দেশে বেকার ভরে গিয়েছে এবং বেকারত্ব বেড়েছে, ফুল টাইম চাকরির খবর নাই, তরুণদেরকে পার্ট টাইম চাকরি দেওয়ার খবর তৈরি করা হচ্ছে। একটা বেতন বাড়ানোর কথা বলা হয়েছে এবং সেই বেতন বাড়িয়ে যে জায়গায় গিয়েছে সেটা হচ্ছে আগের ভাতা বন্ধ করে দিয়ে নতুন করে বাড়ানো হচ্ছে। তাতে দেখা গিয়েছে যে কারো কারো বেতন বেড়েছে 500 টাকা। তো এই সব যারা করছেন, আমরা কি আসলে আস্থা রাখতে পারি যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশে কি দীর্ঘমেয়াদী কার্যকর সংস্কার দিয়ে যেতে পারবেন? বরং রাজনীতিবিদদের কাছে ক্ষমতা দেন নির্বাচনের মাধ্যমে, রাজনীতিবিদরা যদি ব্যর্থ হয় আমরা তাদেরকে ভোট না দিয়ে তাড়িয়ে দিতে পারি। কিন্তু এদের তো আমরা জানিও না ওনারা কিভাবে যাবেন, ওনারা যেতে না চাইলে ওনারা যাবেন কিভাবে? রাশেদ খান, নির্বাচন নিয়ে যদি বলে, ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনি কি কোনো শঙ্কা আপনার আছে এটা নিয়ে?
অনেকে আশা ব্যক্ত করছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, বিশেষ করে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের যে বৈঠক হয়েছে, তারপরে বিএনপি তো সব থেকে বেশি চাপ দিচ্ছিল নির্বাচনের ব্যাপারে, আমরাও দিয়েছি। কিন্তু তারপরে বিএনপির নেতৃবৃন্দরা বেশ আশা ব্যক্ত করছে, আজকেও দেখলাম যে তারা আশাবাদী। কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে এখানে ফাঁকফোকর রয়েছে। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়নি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, বৈঠকের পরে আসলে কি আলোচনা হয়েছে সেটা নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আমি যতটুকু তথ্য পেয়েছি এটা অথেন্টিক, যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনারকে এখনও পর্যন্ত কিছু বলেননি। মূলত প্রধান নির্বাচন কমিশনার সৌজন্য সাক্ষাৎকার যে কারণেই হোক, তার কাছ থেকে আসলে একটা বক্তব্য শোনার জন্যই গিয়েছিলেন, কিন্তু হতাশ হয়ে ফিরেছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন নিয়ে যেটি ভাই বললেন, আপনি নির্বাচন করতে চান, আপনি বলছেন যে আগামীতে যদি আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি তাহলে জাতির কাছে আমরা অপরাধী হিসেবে বিবেচিত হব। সেই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, যেটি ইতিমধ্যে ভাই চমৎকারভাবে বলেছেন যে আপনারা কেমন প্রার্থীকে ভোট দিবেন, আগামীর সংসদে আসলে কেমন প্রার্থীদের যাওয়া উচিত, রাষ্ট্র সংস্কার, এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফাংশন করাতে হবে, কিন্তু এখনও পর্যন্ত তো সেই বাহিনীকেই ফাংশনাল করতে পারলেন না। নির্বাচনী পরিবেশ যারা এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি বা ইচ্ছাকৃতভাবে করেনি, তুষার ভাই ইতিমধ্যে বলেছেন, আমিও বলতে চেয়েছিলাম যে নির্বাচন দ্রুত দিতে হবে, এই জন্য কি আসলে এই পরিবেশটা ঠিক করা হচ্ছে না? তাহলে কি সামনে এটাই বলা হবে যে এখনও পর্যন্ত আমাদের পরিবেশটা আমরা ঠিক মতন গুছিয়ে নিতে পারি নাই, আমাদের কিছু সময় লাগবে? দেখেন, ফেব্রুয়ারিতে তারা ইলেকশন দিতে চায়। প্রধান উপদেষ্টা তিনি লন্ডনে যে বৈঠক করলেন, সেই বৈঠকের ব্যাপারে অন্যান্য উপদেষ্টারা আমার কাছে মনে হয়েছে যে জানতেন না। ফেব্রুয়ারিতে যে প্রধান উপদেষ্টা ইলেকশনের কথা বলেছেন সেটিও নাকি অনেক উপদেষ্টারা জানতেন না। এটা নিয়ে উপদেষ্টাদের ভিতরে ব্যাপকভাবে এক ধরনের রাক্ষোভ আছে। দেখেন, যখন এনসিপি কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে তখন মনে করবেন যে উপদেষ্টাদের অন্যান্যদের এই ক্ষেত্রে একমত নাই। এনসিপি তো আসলে সরকারের এক ধরনের অনেক উপদেষ্টাদের ফাইটিং ফোর্স, তাদের পক্ষে স্বীকার করে না তারা। না, স্বীকার তো করবেই না। আপনি চুরি করলে আপনি স্বীকার করেন, আপনি সরকারের বেনিফিট পাচ্ছেন, আপনি স্বীকার করবেন? এই অভ্যুত্থানের 11 মাসে এখনো পর্যন্ত কি, আপনি তো একজন সাংবাদিক ভাই, তো ভালো লেখালেখি করে দীর্ঘদিন ধরে তিনি গণমাধ্যমের সাথে আছেন, কোথাও শুনেছেন যে আমি কোনো দপ্তরে গিয়ে চাঁদাবাজি করেছি, কারোর কাছে তদবির করেছি? বের হয়েছে কোনো গণমাধ্যমে? আমরা রাজনীতি করি, এখনও পর্যন্ত 2018 সাল থেকে পলিটিক্স করতেছি, কোনো গণমাধ্যমে কেউ বলতে পারবে না যে দুর্নীতি করেছে। আমি চ্যালেঞ্জ করে টকশোতে বলেছি, কেউ যদি আমার 1 টাকা দুর্নীতির প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দিব। কোনো একজন উপদেষ্টা এই চ্যালেঞ্জ করতে পারছে? দেখেন, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ, আমি আসতেছি, আমাদের বিরুদ্ধে 18 সাল থেকে রাজনীতি করছি, এই অভিযোগ কেউ দিতে পারতেছে না। কিন্তু তারা এই বিপ্লবের নেতৃত্ব দিলেও এখনই উপদেষ্টাদের বিরুদ্ধে, ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তাদের এপিএসদেরকে, পিওদেরকে এখনই দুদকে কিন্তু দৌড়াইতে হচ্ছে, দুদকে যাওয়া লাগছে, জবাবদিহিতা করা লাগছে। এখনও পর্যন্ত তো আমাদের এতদিন দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি, দুদক তো আমাদের ডাকে নাই। হাসিনা তো একজন জুলুমবাজ ছিল, তার আমলেও তার ডিজিএফআই, তার এসবি, তার এনএসআই প্রমাণ করতে পারে না যে আমরা দুর্নীতি করেছি। পেরেছে? আপনি উত্তরে যে কথা বললেন, দেখেন উত্তরের বিষয়টা আপনি লক্ষ্য করেছেন, যখন একজন হিজবুত তাহরীর একজন নেতাকে এইভাবে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি যখন তার বিষয়ে প্রতিবাদ করবেন সে তো আপনাকে ঘায়েল করার জন্য একটা বিষয় সামনে আনবেই। সুতরাং সেই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ না। আমি তো আমার ব্যক্তিগত কথাও বলেছি যে যেখানে, হ্যাঁ, আপনি রাজনীতি করলে তুষার ভাই যেটি বলেছেন যে একটা দলের সব ভালো মানুষ তো নেওয়া যায় না, এটা সম্ভবপর নয়। ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কি অভিযোগ নাই? আছে তো, তারা তো ইসলাম চর্চা করে, তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তারপরেও তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ আসতেছে না। তো সেই জায়গায় মধ্যপন্থী পলিটিক্স যারা করে তারা তো এই দুনিয়াবি পলিটিক্সটা করে, এই দুনিয়ায় যা পাইলাম তা খাইলাম, তো সেই জায়গায় তাদের বিরুদ্ধে তো অভিযোগ অনুযোগ থাকবেই। তারপরেও আমরা যেটা বলতে চাই, ঠিক আছে, যারা পুরাতন রাজনৈতিক দল তাদের তো আপনি বলতেছেন যে পুরাতন সংস্কৃতির তারা চর্চা করছে, শেষ করি তো, কিন্তু আপনি তো নতুন ধারার কথা বলছেন, নতুন ধারার কথা বলে আপনি তো পুরাতন ধারাকে অতিক্রম করে ফেলিয়েছেন। মানে তার মানে কি? তার মানে আপনার যে নতুন চিন্তা চেতনা সেটা পুরাতনের থেকেও খারাপ। তো এইভাবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না, এইভাবে তো সংস্কার হয় না, এইভাবে তো নতুন বাংলাদেশের গল্প মানুষকে শোনানো যায় না। একটা দিবস যারা আলোচনা করে ঠিক করতে পারে না তারা রাষ্ট্র সংস্কার করবে?
এই যে এতগুলো মানুষকে উপদেষ্টা বানানো হয়েছে, বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, সব থেকে যোগ্য ব্যক্তিরাই কি প্রবাসে থাকে? তাদেরকে এনে বসালে না, দেশের মানুষ তাহলে কি করবে? দেশে কি যোগ্য ব্যক্তিরা ছিল না? সেটা একদম শেষ দিকে চলে এসেছি। তাহলে বিপ্লবের যে স্বপ্ন ছিল, যদি অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল, সেটা থেকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এটার জন্য ভোট হলেই বোঝা যাবে। ভোট হলে বোঝা যাবে যে বিপ্লবের স্বপ্ন জনগণ আসলেই পূরণ হয়েছে বা পূরণের পথে এই দেশ আছে কিনা, সেটা জনগণ মনে করে কিনা। যদি জনগণ মনে করে, আপনি দেখবেন ভোটের সময় এটা হিসাব নিকাশ হয়ে যাবে। এবং এই কারণেই ভোটের কথা শুনলেই কিছু লোক এমন একটা অবস্থা করে যেন ভোট হচ্ছে সংস্কারের বিরুদ্ধে, ভোট হচ্ছে এমন একটা কাজ যেটা অন্যায়, যেটা করা যাবে না, আগে সংস্কার শেষ করতে হবে। অথচ ভোট নিজে সংস্কার। এই যে 16 বছর পরে একজন স্বৈরাচারী শাসককে তার দলবল সহ জনগণ রাস্তায় নেমে তাড়াতে হয়েছে, কারণ হচ্ছে উনি ঠিকমতো ভোট করে নাই। ঠিকমতো ভোট করলে এই আন্দোলনের প্রয়োজনীয়তা হতো না, এই আন্দোলন দরকার হতো না। ভোট নাই বলে আজকে এই সকল সমস্যা তৈরি হয়েছে। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে লন্ডন বৈঠকের কথা হলো, এই লন্ডন বৈঠকে এই সরকারের কোনো উপদেষ্টার সাথে যায় নাই। যারা গিয়েছেন তারা কিন্তু আসলে অ্যাপয়েন্টেড পারসন, কিন্তু তারা কিন্তু রাজনৈতিকভাবে মন্তব্য করেন বা রাজনৈতিক নেগোশিয়েট করার লোক না, তাই না? জাতীয় নিরাপত্তার সাথে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠকের কি বিষয়? ওনারা কি জাতীয় নিরাপত্তা নিয়ে আলাপ করতে গিয়েছিলেন ওইখানে? তাহলে নিরাপত্তা উপদেষ্টাকে সাথে নিয়ে গেল কেন? এই প্রশ্ন কিন্তু মানুষ করেছে। এই প্রশ্নগুলোর জবাব সব ভোটে হয়ে যাবে, এবং ভোটের সময় বোঝা যাবে যে কত ধানে কত চাল, কিংবা কত সাপ্লায় কত খই, এটা কিন্তু বের হয়ে যাবে। এবং এটা বের হয়ে যাবে দেখে কিন্তু এইসব হচ্ছে। এনসিসি করার কথা হচ্ছে, বলা হচ্ছে যে সব এমনভাবে সাংবিধানিক পদে লোক নিয়োগ দিতে হবে যাদেরকে কোনোভাবে কেউ প্রভাবিত করতে পারবে না। অথচ একটা সিটি কর্পোরেশনের মেয়র দেওয়ার সময় তারা তদবিরে দিয়েছেন এবং একজন ব্যক্তিকে রিকমেন্ড করেছেন। কেন তখন সার্চ কমিটি করা গেল না? ঢাকা শহরে সিটি কর্পোরেশন চালানোর মতো আর যোগ্য লোক নাই, সিবি কল করতো, তারপরে দেখতো যে সেখানে উপযুক্ত লোক আসলে কে, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, কার সঙ্গে তুলনা করে ঢাকা উত্তরে একজন মেয়র বসানো হয়েছে। ব্যক্তিগত পছন্দ। এই যে পুরো উপদেষ্টা পরিষদ তৈরি করা হয়েছে, সেখানে তো ব্যক্তিগত পছন্দই মূল্য পেয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা এই পুরো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচাইতে অথর্ব, এবং এই স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা হচ্ছে সবচাইতে বাজে। এবং এই দুইটা জিনিস যেখান থেকে প্রডিউসড হয়েছে, এটা কিভাবে নিয়োগ করা হয়েছে? আমি আপনাকে সহজ একটা প্রশ্ন করি। আপনি টিকার খোঁজ নেন, আজকে জলাতঙ্কের টিকার সাপ্লাই নাই, বাংলাদেশে জলাতঙ্ক হচ্ছে, টিটেনাস ধরা পড়েছে হাসপাতালের ভিতরে, হাসপাতাল পরিষ্কার করা হচ্ছে, এবং শিশুদের যে টিকা, যেটা এসেনশিয়াল টিকা এপিআইয়ের, সেই টিকার সরবরাহ নাই, এবং সেই টিকার সরবরাহের ব্যাপারে যে অসুবিধা তৈরি হয়েছে, অসুবিধা সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ের অযোগ্যতা এবং স্বাস্থ্য বিভাগের অযোগ্যতা, সেই কারণে হয়েছে। তথ্য আপাদেরকে বন্ধ করা হয়েছে, তথ্য আপারা কথাবার্তা বলছেন, অথচ আরেকটা নতুন তথ্য হাব তৈরি করা হয়েছে। এবং আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই সরকার আসার সময় যত টেন্ডার, কন্ট্রাক্ট, যত ধরনের কাজ দেওয়া হয়েছে, এগুলিকে ওপেন করে দেওয়া হোক, মানুষ দেখুক। এতই যদি ট্রান্সপারেন্সির কথা বলা হয়, তাহলে গত 10 মাসে কারা কারা সরকারি কাজগুলি করেছে এবং কারা কারা সরকারি কাজ পেয়েছে। এই যে ড্রোনের মধ্যে ছবি দেখিয়েছে, এই ড্রোনের বিষয়ে কোনো টেন্ডার হয়েছিল নাকি এটা নিজেরা পছন্দ করে ড্রোনের প্রদর্শনী? রাশেদ খান, একদম শেষ সময় চলে এসেছি, আপনার শেষ মন্তব্য। না ভাই, খুব চমৎকার বলেছেন যে এই সরকার যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলছে, যদি তারা শপথ নেওয়ার পর থেকে সেই পথে থাকতো, তাহলে কিন্তু এখন আর এত বিতর্ক সৃষ্টি হয় না। আপনাকে তো পথ দেখাইতে হবে, আপনি তো নেতা, আপনি তো অভ্যুত্থানের মহানায়ক। তা মহানায়কদের বিরুদ্ধে যখন নানান ধরনের অভিযোগ আসে, অনুযোগ আসে, তখন রাষ্ট্র সংস্কারের স্বপ্নটা ফিকে হয়ে যায়। আমরা এখন সেটি দেখছি। দেখেন, দলগুলো কিন্তু এখন পাওয়ারফুল। অভ্যুত্থানের পরপর কিন্তু দলগুলো এত শক্তিশালী ছিল না। এখন যেভাবে মানে তাদের শক্তি সামর্থ্য তারা বৃদ্ধি করেছে, সাংগঠনিক ক্যাপাসিটি বেড়েছে, অভ্যুত্থানের সময় কিন্তু এই ছেলেগুলোর প্রতি মানুষের ব্যাপকভাবে দেবতা তুল্য এক ধরনের শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, তাদেরকে মানুষ আবাবিল পাখির ন্যায় শ্রদ্ধা করছিল। কিন্তু এই ছেলেগুলোকে নানানভাবে বিতর্কিত করা হয়েছে। যেমন বিভিন্ন দপ্তরে কিন্তু ছাত্র প্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে, ছাত্র প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ার পরে ওই মিনিস্ট্রির দায়িত্ব কিন্তু ছাত্র প্রতিনিধি পালন করে যায়। সচিবকে বসবে,
এখানে অমুক কর্মকর্তা কে বসবে, কার রদবদল হবে, এগুলো তারা যখন করতে গিয়েছে তখন তারা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে। এই যে তাদেরকে নষ্ট করা হয়েছে। এরপরে আপনি শিক্ষার্থীদেরকে আমরা দেখলাম যে ট্রাফিকের দায়িত্ব দেওয়া হলো। আমরা সেই সময় সমালোচনা করেছি, অভ্যুত্থানের পরে শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে গবেষক হবে, ডাক্তার হবে, আর আপনি তাদেরকে বানাচ্ছেন ট্রাফিক। হোয়াট ইজ দিস? এখন বলা হচ্ছে যে আপনি পার্ট টাইম দায়িত্ব দেবেন শিক্ষার্থীদেরকে, পড়াশোনা বাদ দিয়ে পার্ট টাইম কী কাজ করবে সে? এই শিক্ষার্থীরা আগামীতে গবেষক হবে, সাংবাদিক হবে, আইনজীবী হবে। এখন যদি তারা এইভাবে পার্ট টাইম কাজ করে তো পড়াশোনা কেউ করবে না। 500 টাকা পাবে, 1000 টাকা পাবে, এই দিয়ে কি তাদের জীবন চলবে? এই যে এইভাবে শিক্ষার্থীদেরকে তারা মাঠে রাখার এবং তাদের একটা বাহিনী হিসেবে কাজ করানোর চক্রান্ত কিন্তু সেই সময় থেকে করেছিল, কিন্তু আমরা ওই সময় প্রতিবাদ জানিয়েছি। এখনও বলবো যে শিক্ষার্থীদেরকে বলেন পড়ার টেবিলে ফেরার জন্য। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে যতটা না পড়াশোনা হচ্ছে তার থেকে বেশি রাজনীতি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়াশোনা করেছি, আমাদের সময় তো এই সময় আমরাও আন্দোলন করেছি, এত বেশি আমরা তো পাই নাই, এত বেশি অ্যাক্টিভিস্ট। আজকে শিক্ষার্থীরা কথায় কথায় হল থেকে মিছিল বের করে আনে, কথায় কথায় তারা আজকে রাজুতে বসে যায়। এটা কি হইতে পারে? এই শিক্ষার্থীদেরকে যদি আপনি ক্লাসে না ফেরাতে পারেন তাহলে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা একবারও বলেছে যে অভ্যুত্থান হয়েছে, এখন সবাই মিলে আমরা রাষ্ট্র গঠন করব। আর রাষ্ট্র গঠন করতে হলে আমাদের প্রত্যেকটা সেক্টরকে আমাদের দক্ষ মানুষ দ্বারা সেই সেক্টরটা সাজাইতে হবে। তাহলে দক্ষ মানুষ কাদেরকে বানাবেন যদি পড়াশোনায় না শেখান? একটিবারের জন্য সরকার বলে নাই শিক্ষার্থীরা তোমরা আন্দোলন করেছো, তোমাদেরকে এখন ঘরে ফিরতে হবে, পড়ার টেবিলে ফিরতে হবে, ক্লাসে ফিরতে হবে, পরীক্ষায় ফিরতে হবে। এই আহ্বান কিন্তু জানানো হয়নি। সর্বশেষ বলবো, দেখেন এত সমালোচনা করছি তারপরেও কিন্তু সরকারের পতন কিন্তু ভাইও চায় নাই, আমরাও চাই না। আমরা এই সরকারকে জবাবদিহিতায় রাখতে চাই এবং এই সরকারকে বলবো রাষ্ট্র সংস্কার করেন। মানুষের আকাঙ্ক্ষা রয়েছে, গণহত্যার বিচার করেন, মানুষের আকাঙ্ক্ষা রয়েছে। একই সাথে সংস্কার কিন্তু নির্বাচনও কিন্তু একটা সংস্কার, কিন্তু আজকে নির্বাচন নিয়ে আপনি যে ধরনের ধোঁয়াশা এখনো পর্যন্ত রেখে দেওয়া হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের পরিবেশ না তৈরি করতে পারলে কোনোভাবে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না এবং তার দায় কিন্তু এই সরকারের উপর বর্তাবে। হাসিনার পতন হয়েছে কেন? 14-18 নির্বাচন যদি ভালো করতো হাসিনার পতন হইতো না। ঠিক এই সরকার যদি হাজারো কাজে ব্যর্থ হয়, শুধু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পারে, তাহলে এই সরকারকে মানুষ সফল হিসেবে ধরে নেবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।